সাবেক সিইসিদেরকে আদালতে নেওয়া হলো, দেখলাম আমরা। একটু আপনাদের দলের অবস্থানটা শুনি। আপনারা সমালোচনা করেছেন যে মবটা হয়েছে, তার একটা সমালোচনা করেছেন, কিন্তু মবের নেতৃত্বে দেখা গেছে স্বেচ্ছাসেবক দলের সদস্যদের। আপনারা আসলে দলীয়ভাবে কি ব্যবস্থা নিলেন? আমি খুব খুঁজে পাইনি কিন্তু ব্যবস্থার বিষয়টা। আমাদের দল থেকে খুব স্ট্রিক্টলি বলা আছে যে যারাই কোন রকম কোনো বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। কিন্তু সেটা তো আসলে দলগত ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে তো এই মুহূর্তে একটি সরকার আছে, একটি প্রশাসন আছে, পুলিশ আছে, তাদের তো কাজ করার কথা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের আর্মি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন মাঠে আছে। অর্থাৎ বিগত প্রায় ৮-৯ মাস ধরে কিন্তু পুলিশের পাশাপাশি প্যারালালি বিজিবি এবং আর্মি তারা মাঠে আছে। কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম যে সাবেক সিইসি নুরুল হুদা সাহেবকে পুলিশের সামনে, which is very significant, তাকে জুতার মালা পরানো হলো, ওনার গালে জুতা দিয়ে মারা হলো এবং ওনার গায়ে ডিম মারা হলো। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি তো এই মুহূর্তে পাওয়ারে নাই। বিএনপি তার নেতাকর্মীদের বিরুদ্ধে খুব বেশি হলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে, কিন্তু যে পুলিশ কর্মকর্তার সামনে এই ঘটনাটি ঘটতে পারলো তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? ভেরি ইন্টারেস্টিংলি আমি খবরে দেখছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল মানে ভদ্রলোক, উনি বলছেন যে এটা আসলে মব বিষয়টা সেরকম না, মানুষের স্বতঃস্ফূর্ত একটা মানে অনুভূতির একটা বহিঃপ্রকাশ, এমন মানে প্রেশার। তো এগুলো যখন সরকারের অত্যন্ত দায়িত্বশীল মহল থেকে কথাগুলো আসে, তখন সাধারণত এই জুতার মালা পরানো কিংবা ধরুন নারীর উপর ফুল মরাল পুলিশিং যারা করে বা মব তৈরি করে যারা মনে করে যে সাবেক কোনো সংসদ সদস্যের বাড়িতে হুই হুই করে ঢুকে যাওয়া যাবে এবং বাড়ি তছনছ করে ফেলা যাবে, কিংবা ধরুন যারা মনে করে যে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার জন্য যমুনার সামনে একটি মবই যথেষ্ট, তারা উৎসাহিত হয়, তাই না? আমরা এই কথাটি বলছি এ কারণেই যে গত 17 বছর আপনিও ছিলেন বাংলাদেশে, আমিও ছিলাম বাংলাদেশে। তো আপনি খুব কাছে থেকে দেখেছেন যে যখন সরকারের বিরুদ্ধে, আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি, যারা কেউ টু শব্দ করার সাহস পেত না, যারা এখন রাজা উজির মেরে তখন ছাত্রলীগের একটা পেছনের সারির কর্মী হয়ে কোনো মতে টিকে থাকবার চেষ্টা করত, তখন কিন্তু গণমাধ্যমের সামনে এসে কিংবা ধরুন সংসদে ৩৫০ জন সংসদ সদস্যের সামনে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, আমরা কিন্তু সরকারের যত অন্যায্যতা, সরকারের যত অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, তার বিরুদ্ধে কথা বলেছি। কেন? কারণ আমরা চেয়েছি একটি সহিষ্ণুতার বাংলাদেশ তৈরি করতে। এখন আপনারা কি করলেন সেটা একটু প্রশ্নের জন্য করছিলাম, যে স্বেচ্ছাসেবক দলের সেই নেতাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিল? আপনি বলছিলেন পুলিশের নিষ্ক্রিয়তা, একদমই তাই। পুলিশের সামনেই ঘটনা ঘটলো, পরে দেখলাম সেনাবাহিনী থেকে একজনকে গ্রেপ্তার করা হলো, পরে আবার খুব দ্রুত জামিনও হয়ে গেল। যাই হোক, আদালতের প্রসঙ্গটাতে একটু আলাদা আলাদা করে আসবো, কিন্তু দল কেন কোনো ব্যবস্থা মানে কি নিল? আসলে কিছু নিল কি, কেন নিল না? আমি এই স্পেসিফিক ঘটনায় জানি না, তবে আমি যতদূর জানি এখন পর্যন্ত ৩০০০-এর উপরে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি এই যে বহিষ্কারের যে সংস্কৃতি বিএনপি শুরু করেছে, এটাকে আমি খুব পজিটিভলি দেখি। কেন দেখি? বিকজ বাংলাদেশে কিন্তু আমরা অস্বীকারের সংস্কৃতি দেখেছি এত বছর, ডিনায়ালের সংস্কৃতি। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের দলের দোষ স্বীকার করা, নিজের দলের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলা যে বিএনপি এখন দলগতভাবে ব্যবস্থা নিচ্ছে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য বা কোন রকম ফৌজদারি কার্যকলাপে যদি যুক্ত থাকে, আমরা এই মুহূর্তে যেহেতু সরকারে নেই আমরা ফৌজদারি ব্যবস্থা নিতে পারবো না, বাট আমরা যখন সরকারে যাব, উনি একদম স্পেসিফিক্যালি এই কথা বলেছেন, তখন কিন্তু আমরা খুব শক্তভাবে এর মানুষদেরকে বিচারের আওতায় আনবো। আমরা কিন্তু তখন দল কিংবা কোন পরিচয়ে তারা রাজনীতি করছে বা কোন মতাদর্শে তারা রাজনীতি করছে সেগুলো আমরা দেখবো না। এই স্পেসিফিক ঘটনাটার বিষয়ে আপনি বলছেন যে আপনার কাছে খুব এই বিষয়ে খুব তথ্য নাই, যে দল ব্যবস্থাগুলো আমিও আসলে খুব দেখিনি, এই জন্যই আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম। আমি যদি মানে গুগল করে দেখতে পেতাম যে গণমাধ্যমগুলো খবর করছে, মানে এই ঘটনাটা অনেক বড় আলোচিত ঘটনা, সেখানে বিএনপির মানে একটি অঙ্গ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ, বিএনপি কেন নজির তৈরি করছে না ব্যবস্থা না, সেটাও একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে তাহলে কি লাগামটা বিএনপি টানতে পারছে না নাকি টানতে চাইছেন? আপনি বলছিলেন প্রেস সচিবের কথা, তিনি বলছেন যে এটি মব না, তিনি বলছেন প্রেসার গ্রুপ। আমরা শুনছি কোন রাজনৈতিক নেতা, আমি হাসনাত আব্দুল্লাহর কথা শুনলাম, তিনি বলছেন এটা জনরোষ, এটা মব না। আমরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইহসানুল হক মিলন আপনাদের দলের, তিনি বলছেন তারা ভুল কি করেছে। এইরকম একটা বিষয় রাজনীতিবিদটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা করছেন এই ঘটনাটি। আমি মানে যেহেতু আপনারা ব্যবস্থাও নিলেন না।
না ব্যবস্থা নিলাম না এটা কিন্তু আমি বলছি না, আমি বলছি আমি জানি না। আপনি বলছেন আপনিও ঠিক চোখে পড়েনি, আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই আমার ধারণা, বিকজ এত বড় ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে না, ইট ইজ ভেরি আনলাইকলি। বিকজ আমরা দেখছি কোন ভুজুঙ্গুমারিতে দুই পক্ষের মারামারি, সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে, কিংবা কোথায় সাউথা বা রোহিঙ্গাতে কোনো একটা সমস্যা হচ্ছে সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে। সেইখানে এত বড় একটি ঘটনা যেখানে দল তার দলীয় বিবৃতির মাধ্যমে মববাজির নিন্দা জানিয়েছে, অ্যাক্টিং চেয়ারম্যান স্বয়ং বলেছেন যে বাংলাদেশে একটা মবক্রেসি তৈরি করে অরাজকতার দিকে দেশকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলেছেন এই কথা, সেখানে এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে আমার মনে হয়। একদম আমারও তাই মনে হতে মানে মনে হওয়ার কথাই ছিল, এজন্য আমি বারবার খুঁজছিলাম কোনো জায়গায় আমি আসলে দেখছি না। যদি ব্যবস্থা নেওয়া হতো এই ঘটনাটা নিশ্চয়ই খুব জলজলে করে দেখা যেত যে বিএনপি তাদের বহিষ্কার করলো বা কিছু, আমিও পাচ্ছিলাম না আসলে এমন ব্যবস্থা কিভাবে হয় যেটি দৃশ্যমানই হয় না, তাহলে ব্যবস্থাটাই কি হয়। আপনার কাছে একটু আইনগত জায়গাটিতেও আসি, যে আসলে আপনি কি এটা, যেহেতু আপনি এখন আদালত অঙ্গনে অনেক বেশি যাচ্ছেন ঘুরছেন, এদের বিরুদ্ধে আসলে কি অপরাধ? আমরা জানি নুরুল হুদা বা 3 নির্বাচন কমিশনার, তারা বিতর্কিত নির্বাচন, রাতের ভোট, আমি দামি, অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে, এটা আমরা রাস্তায় অভিযোগ করি, টকশোতে অভিযোগ করি। আইনগত অভিযোগগুলো কি? তাদের আসলে কি মামলা তাদের বিরুদ্ধে হলো? দেখুন, ওনাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে সেটা ওনাদের আইনজীবীরা বলতে পারবে, কোন ধারায় হয়েছে বা কোন প্রসিডিংসে হয়েছে আমি জানি না। তবে আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের কোন আইনে, বাংলাদেশের সংবিধানে, সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, কোথাও কোন ব্যক্তিকে এই ক্ষমতা দেয়া হয় না যে সে কোনো অভিযুক্ত আসামিকে এভাবে পাবলিকলি ডিহিউম্যানাইজ করতে পারে। হ্যাঁ, যদি তার মানে আইন ওরকম হয়, যদি সে অপরাধ সেরকম করে, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ যেই শাস্তি মৃত্যুদণ্ড, সেটাও হতে পারে, মানে আমি তর্কের খাতিরে বলছি। কিন্তু মৃত্যুদণ্ড যে আসামির রায় হয়, তাকেও কিন্তু আপনি এইভাবে জুতার মালা পরানো, ডিম ছোড়া, এগুলো আপনি করতে পারেন না। আমি জানি বাংলাদেশে 5ই আগস্টের পরে অনেক সাহসী যোদ্ধার আবির্ভাব হয়েছে মঞ্চে, যারা দীর্ঘ সময় গত 17 বছর ঘরের কোনায় বাথরুমের আড়ালে মুখ লুকিয়ে থাকতেন, তারা এখন বিপুল বিক্রমে এসে ফেসবুকে গালাগালি করবেন, আমাকে বলবেন আমি ফ্যাসিস্টের দোসর। এখন তো নতুন শুরু হয়েছে, আগে ছিল রাজাকারের দোসর, এখন হয়েছে ফ্যাসিস্টের দোসর, তাই না? তো তাইলে আমরা ব্যবস্থাটা বদলালাম কোথায়? আমার প্রশ্নটা আসলে সামগ্রিক চিত্র নিয়ে। আমি আসলে স্পেসিফিক নুরুল হুদা সাহেব, কিংবা ধরুন যেই হিন্দু ভদ্রলোক এবং তার ছেলেকে ধর্ম অবমাননার দায়ে জনসমক্ষে মারধর করে পুলিশে দেয়া হলো, কিংবা ধরুন মববাজি করে আইন পরিবর্তন করা হলো, আমি এই স্পেসিফিক ঘটনাগুলোর দিকে না গিয়ে আমি যদি সামগ্রিক চিত্রটার দিকে তাকাই, আপনার কি মনে হয় না যে চিত্রটা একেবারেই হতাশাজনক? এবং আমরা যে পরিবর্তনের জন্য লড়াইটা করেছিলাম, আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি 17 বছর লড়াই করেছি, মানে 15 বছর তো বটেই, ঠিক আছে? আমি আমার প্রফেশন একদিকে ফেলে দিয়ে আমি যুদ্ধটা চালিয়েছি। তখন কিন্তু আমাকে সবার ভালো লাগতো, কারণ তারা যে কথা বলতে পারতো না, তারা যে কথা লিখতে পারতো না, ইভেন তারা যে কথা ভাবতেও পারতো না, সেই কথা আমি গিয়ে অবলীলায় সংসদে বলতে পারতাম, কিংবা ধরুন আপনার টক শোতে আমি এসে অবলীলায় সেই কথাগুলো বলতাম, তো তাদের তখন আমাকে খুব ভালো লাগতো। কিন্তু এখন তারা যখন ঠিক হাসিনার আচরণটা করছে এবং আমি যখন তাদের সমালোচনাটা করছি, এখন আর তাদের আমাকে ভালো লাগে না। এখন তাদের মনে হয় আমি ভারতের দালাল, কিংবা আমি রয়ের এজেন্ট, কিংবা আমি ফ্যাসিস্টের দোসর, ইত্যাদি ইত্যাদি। তো আমি আসলে সামগ্রিক চিত্রটা দেখতে চাইছি, এবং সেখানে হতাশা ছাড়া আমার চোখে তেমন খুব সিগনিফিকেন্ট। আপনি কি আপনার দল নিয়েও হতাশ হন? মানে দলের লাগাম টানা যাচ্ছে না, এটা একটা মানে অভিযোগ যদি থাকে, বা এরকম ঘটনায় দৃশ্যমান নজির সৃষ্টি করা যাচ্ছে না, বরং একরকম বিভিন্ন মহল থেকে একরকম প্রশ্রয় দেওয়া হচ্ছে রাজনীতিবিদ, আপনার দলের রাজনীতিক থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনীতিক, প্রবাসী ইউটিউবার বাহবা দিচ্ছেন একরকম, যারা মব সৃষ্টি করে এরকম ঘটনা ঘটালো? আমি প্রবাসী ইউটিউবার বা অন্য রাজনীতিকদের ব্যাপারে কথা না বলি। আপনার দলের ব্যাপারে হতাশ? আমার দলের ব্যাপারে আমি বলছি, আমার দলের ব্যাপারে আমি আশাবাদী। কেন আশাবাদী? কারণ একটা ইংরেজিতে একটা কথা আছে না যে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের কিন্তু ঘন্টা বাঁধার প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমি সেই জায়গাটাতে আশাবাদী। মানে মবের নেতৃত্ব দিয়ে মব সৃষ্টি করার পরে তো ঘন্টা বাঁধা হলো না, নজির হলো না। না 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 না, ডোন্ট গেট মি রং, নো নো, নট এট অল। 3000 লোককে বহিষ্কার করে আপনি বুঝতে পারেন এই দলটি যখন আর কেউ করেছে, অনুপ্রবেশকারী করেছে, আওয়ামী লীগের দোসর করেছে, আওয়ামী লীগ বিএনপি দেশে এসে করেছে, এই ইত্যাদি যদি কিন্তু অজুহাত না দিয়ে তারা যখন ঝাড়া হাত পা বহিষ্কার করে, তখন কিন্তু তারা একই সাথে স্বীকার করে, অর্থাৎ তারা মেনে নেয় যে হ্যাঁ অপরাধ হয়েছে, এবং
তারা একই সঙ্গে এই বার্তাটাও তার দলকে দেয় যে আমরা কিন্তু ডিনায়াল মোডে নাই, অস্বীকারের মোডে নাই। এবং তিন হচ্ছে, যেই ৩,০০০ জন বহিষ্কার হয়েছে, তুমি যদি একই কাজ করো তুমি কিন্তু ৩,০০০ নম্বর হতে পারো। আপনি আমাকে মানে মানে ইনএভিটেবলি যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে তাতে আসলে কতটুকু ফুল রক্ষা করা গেল। আমি আপনাকে উত্তরে বলবো যে সময় কিন্তু ৫৩ বছরের মাত্র ১ বছর শুরু হয়েছে, তাও ১ বছর পুরো হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো দেশে ফিরতে পারেননি, বিএনপি এখনো একটা নির্বাচন আদায় করতে পারেনি, বাংলাদেশে এখনো কোনো নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই। তো অনেকগুলো পাজল কিন্তু এলোমেলো। এই জিনিসগুলো যদি মোটা দাগে ঠিক জায়গায় আসে, ধরুন একটি নির্বাচিত সরকার আসলো, ধরুন রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করার স্পেস পেল, মানে যেভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের সময় হয়ে থাকে, এগুলো যখন পুরো দমে শুরু হবে এবং প্রশাসন একটি নির্বাচিত সরকারের অধীনে, আমি ডে ওয়ান থেকে বলেছি, বেটার কাজ করে দেন একটা অনির্বাচিত সরকার। কিন্তু অনির্বাচিত সরকারে আনসার্টেনটি থাকে, তারা যে কোনো দিন চলে যাবে, তখন আসলে আমাদের কি হবে ইত্যাদি ইত্যাদি। আমরা সবসময় পছন্দ করে একটা স্টেবল দলীয় সরকারের অধীনে কাজ করতে। এখন এটা ভালো হোক মন্দ হোক, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে পাজল গুলো খুব ছড়ানো ছিটানো, এগুলো যখন কিছুটা মোটা দাগে একসাথে মিলবে, তখন আমার পক্ষে আপনারই প্রশ্নের উত্তর দেওয়াটা আরো অনেকখানি ট্রান্সপারেন্ট হবে। আমার সামনে মানে আপনি মনে করছেন যে রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বা আপনারাও যখন ক্ষমতায় যাবেন তখন লাগাম টানতে আপনাদের জন্য সুবিধা হবে, যেটি এখন হচ্ছে না। আচ্ছা, আমি একটু এই প্রশ্নে যাই যে আমরা দেখলাম যে রাষ্ট্রদ্রোহের মামলাও যুক্ত হয়েছে এখন সাবেক সিইসিদের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহের সংজ্ঞাটাও আমি একটু পড়বার চেষ্টা করছিলাম, আর একবার একটু দেখার চেষ্টা করছিলাম কিভাবে আসলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। সেটি যারা মামলা দায়ের করেছে, মামলা পরিচালনা করবে, তাদের পক্ষেই বলা সম্ভব। আপনারা এতদিন পরে মামলাটা করলেন কেন? বিএনপির পক্ষ থেকে তো মামলা হলো প্রথমে তাদের বিরুদ্ধে। দেখুন, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নাই যে 14, 18 এবং 24 যে তিনটি নির্বাচন হয়েছে, সেই তিনটি নির্বাচন ভয়াবহ রকম কারচুপিপূর্ণ, এবং সেই তিনটি নির্বাচন মোটা দাগে, এবং বিশেষ করে 18 নির্বাচন, মুদ্রার অধীনে যে নির্বাচন, সেটা ভয়াবহ নির্বাচন, মানে মধ্যরাতের নির্বাচন। সেই নির্বাচনে তো আসলে বিএনপি অংশ নিয়েছিল, তাই না? তো এই তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত নির্বাচন, এবং এই তিনটি নির্বাচন কমিশনের অধীনে এই তিনটি নির্বাচন হয়েছে। তারা কিন্তু প্রত্যেকেই শপথবদ্ধ কমিশনার যে তারা বাংলাদেশে একটি প্রত্যক্ষ ভোটে, মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে মানে ক্ষমতা যাবে আর কি, মানে তারাই মেজরিটি পাবে, কিন্তু মানুষের প্রত্যক্ষ ভোট হতে হবে। যদি নির্বাচন কমিশনাররা তাদের এই শপথ রক্ষা করতে না পারেন, যদি নির্বাচন কমিশনাররা মনে করেন তাদের উপর ভীষণ রকম চাপ আছে, সরকারের চাপ আছে, এজেন্সির চাপ আছে, প্রশাসনের চাপ আছে, তারা সরে যেতেন, তারা বলতেন আমি দায়িত্ব পালন করতে পারছি। কেন নয়? আমরা তো, অথবা আপনারা ওই জায়গা থেকে বসেই তাদের বলা মানে কণ্ঠ রেইজ করতেন। আমরা তো মাহবুব তালুকদারকে দেখেছি, তিনি তার কথাগুলো যতটুকু সম্ভব না সরে যাননি, কিন্তু তিনি তার মাধ্যমে আমরা অনেক কথা জানতে পেরেছি। তাতে কতটুকু লাভ হয়েছে কি হয়েছে সেটা ভিন্ন আলাপ। লাভ হয়নি তাও কিন্তু না, সরকারের বিরুদ্ধে জনমত গঠনে এবং সরকারের এই ধরনের পঞ্চকতা, এই ধরনের কারচুপি ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস গ্রো করতে ডেফিনেটলি মাহবুব তালুকদারের সেই সময়কার কথাগুলো ভূমিকা রেখেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তবে রাষ্ট্রদ্রোহিতা দেখুন ইন আ সেন্স যে এই যে তিনটি নির্বাচন, যে তিনটি নির্বাচনে মানুষ ভোট দিল না, সেই তিনটি নির্বাচনে অটো পাসের মতো অটো সরকার গঠিত হয়ে গেল, তাতে বাংলাদেশ আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই তিনটি নির্বাচনের ভূমিকা আপনি কি করে সেখানে অস্বীকার করেন? নিশ্চয়ই সেটি অস্বীকার করবার একদমই কোনো সুযোগ নেই। তিনটি বিতর্কিত নির্বাচন, প্রশ্নবিদ্ধ নানানভাবে, সেই নির্বাচন নিয়ে তো আছে। কিন্তু আমি আসলে আপনি বিভিন্ন সময় তখনও বলতেন, আপনার দলের নেতারা বলতেন, অনেক বিরোধী, তখন বিরোধী পক্ষের নেতারা এটা বলতেন, আপনাকেই উদ্ধৃত করি, যে দলীয় সরকারের অধীনে ফেরেশতা বসিয়ে দিলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। মানে ফেরেশতা তো কোথায় আর নুরুল হুদারা কোথায়? তাহলে তাদের আর কি দায়? আপনি তো আগেই দায় মুক্তি মানে তাদেরকে দিচ্ছেন যে ফেরেশতা হলেও এমন কি সম্ভব না। দেখুন, এটা তো পলিটিক্যাল রেটরিক থাকবেই, তাই না? পলিটিক্যাল বক্তব্য থাকবেই। তবে আমি যদি আমার আসনে বসে আমার শপথ রক্ষা করতে না পারি, তাহলে সবচেয়ে ডিগনিফাইড এবং গ্রেসফুল ওয়ে হচ্ছে আমার আসন থেকে আমার সরে যাওয়া। আমরা তো পৃথিবীর বহু দেশে
মন্ত্রিত্বের পদ থেকে মানুষকে সরে যেতে দেখি। ইভেন ট্রেন অ্যাক্সিডেন্ট করার পরে রেলমন্ত্রী তার জায়গা থেকে সরে গেছেন, এই ঘটনাও তো ভারতে ঘটেছে। কিন্তু আমরা কেন জানি সরে যাওয়ার নজিরটা কিছুতেই স্থাপন করতে পারি না। আমাদের যেই চেয়ারেই বসি না কেন আমরা গ্লুড হয়ে যাই। আমার মনে হয় বাংলাদেশের সরে যাওয়ার ইতিহাসও বিএনপি প্রথম করেছে। 2022 সালের ডিসেম্বর মাসে আমরা 7 জন এমপি সংসদ থেকে রেজিগনেশন দিয়েছিলাম। বাংলাদেশের রেজিগনেশনের কোনো ইতিহাস কিন্তু নাই। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তো আগেও আসলে সংসদ থেকে সরে গেছে, আপনাদের সময়ে যখন দাবি করে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আদায় করার জন্য, তখনও মনে হয় এরকম একটা সংসদ থেকে সরে যাওয়ার একটা নজির আসলে ছিল তখনকার আওয়ামী লীগ। আমি আবারও একটু মানে এই জায়গায় প্রশ্ন করি যে তাহলে মানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কিভাবে হয় এটা আমি আসলে ঠিক বুঝি নাই। যে সরকারের বিরুদ্ধে, আমি দেখছিলাম যে সরকারের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ তৈরি করলে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হবে। এটা আসলে তারা কিভাবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হলো বুঝলাম না। একটু বলবেন এই বর্তমান সিইসি বা বর্তমান নির্বাচন কমিশনের জন্য এটি কি কোনো বার্তা দেয়? কারণ এনসিপি দল হিসেবে এই নির্বাচন কমিশনকে বিএনপির প্রতিপক্ষপাত দুষ্ট হিসেবে আখ্যায়িত করছে এবং তাদের পদত্যাগও চাইছে, বাতিল চাইছে। আমি আপনাকে বললাম না যে আমরা আমাদের রাজনীতির যে দুষ্ট ক্ষত 15 বছরে রচিত হয়েছে সেখান থেকে গত 10 মাসে তো বের হতে পারি নাই। সে কারণেই আমাদের মানে ট্যাগ দেওয়াটা, সে কারণে লেভেল দেওয়াটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটি নির্বাচনও হয় নাই। এক, দুই হলো বাংলাদেশে দুটো বৃহৎ রাজনৈতিক দল এখন পর্যন্ত, দ্বিদলীয় ব্যবস্থা। সোজা কথায় আমরা যদি, যেহেতু গত 3টি নির্বাচন সুষ্ঠু হয় নাই, তো আমরা যদি ধরেও নেই যে আওয়ামী লীগের ভোট অনেকখানি কমে গেছে, তারপরেও দেখা যাবে যে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ। তো আমরা এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, যে কোনো একটি নির্বাচন, মোটামুটি সুষ্ঠু নির্বাচন যার অধীনেই হোক না কেন, অবভিয়াসলি মানে কাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি বলুন? নিঃসন্দেহে বিএনপি। নিঃসন্দেহে বিএনপি। দেখুন, আপনি কিন্তু বিএনপির কোন পর্যায়ের নেতা কর্মী সমর্থক কোনো ছিল না, আপনি একজন সংবাদ গণমাধ্যম কর্মী, তাই না? কিন্তু আপনারও মনে হচ্ছে যে বিএনপিরই সবচেয়ে বেশি সম্ভাবনা। এটাই স্বাভাবিক। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যারা বাংলাদেশের সম্পর্কে মোটামুটি ধারণা রাখে তারা সকলেই বলবে যে এই সময় বিএনপির ক্ষমতায় যাওয়ার কথা। এখন যদি আপনি এই বিষয়টিকে ঘোরালো করতে চান, এই বিষয়টিকে ঘোলা করতে চান এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন, আপনার প্রথম টার্গেটই হবে নির্বাচন কমিশনকে মেলাইন করা। অথচ এই নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটা নির্বাচনও হয় না, ইভেন স্থানীয়, জাতীয়, ইউনিয়ন, মানে কিছুই হয় নাই। তো তার আগেই আপনারা এই কমিশনকে, মানে এনসিপি এই কমিশনকে মেলাইন করার চেষ্টা করছে। অথচ আমি আপনাকে বলি, মানে বাংলাদেশে যদি মোটামুটি একটা ভোট হয় এবং সেখানে আওয়ামী লীগ ভোটে অংশ না নেয়, তাহলে বিএনপির পরে দ্বিতীয় যাদের আসন পাওয়ার কথা সেটা হচ্ছে ইসলামিক দলগুলো যে জোট বা ঐক্য তৈরি করেছে তাদের। এনসিপি একটি আসনও পাবে কিনা সেটা নিয়ে কিন্তু জনগণের মনে অনেক প্রশ্ন আছে। জনগণ বলতে আসলে আমি আমার চারপাশে যারা পরিচিত সাধারণ মানুষ, যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, সুইং ভোটার, কখনো এই দলকে, কখনো ওই দলকে, কখনো আরেক দলকে ভোট বা কখনো না ভোট দিয়েছেন, তারা কিন্তু খুবই দৃঢ়তার সঙ্গে বলছে যে এই দলটির আসলে কোনো ভবিষ্যৎ, অথচ ভালো ভবিষ্যৎ হতে পারত। আর আমাদের আগের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ডেফিনেটলি আগামী দিনে যারা নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবে তাদের জন্য একটা শক্ত বার্তা তো দেবে বটেই। তাদের মধ্যেও মানে আমি এটাও জানতে চাইবো যে সিইসির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হলো, সেখানেও আসলে কি সেটা আপনারা কিভাবে দেখছেন, সেটাকে সেই বিষয়ে খোলাসা হতে চান? সালাউদ্দিন আহমেদের বক্তব্য আমরা শুনেছি, কিন্তু তাদেরও এরকম জুতার মালা পরার ভয় ঢুকবে কিনা যদি আদেশ না মানেন বা আদেশ মানতে গিয়ে অন্যদের বিদ্বেষে পরিণত হন, জুতার মালা ডিম খাওয়া বা জুতার বাড়ি খাওয়া, এই ভয় নিয়ে কি আসলে চলতে হবে সামনে? আসলে কেউ মানে তাদের মধ্যে ইম্প্যাক্টটা কেমন পড়বে সেটা একটা প্রশ্ন। সেটাতে যাবার আগে আমি ভাবছিলাম আমি আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জেনেই আসবো কিনা, যে আপনি বলছিলেন যে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তারা যদি এখন তারা নির্বাচনের জন্য থাকতে পারছে না, আপনি একটা কম্পারিজন করতেন যে 24-এর নির্বাচনের সময় যে একটা ড্রেনের পানি, নালার পানি, এই দুটাই হচ্ছে অপশন, আপনার হাতে আর অপশনই নাই ভোটারদের হাতে। এখন যদি সেকেন্ড লার্জেস্ট দলকে বাদ রেখে দেওয়া হয়, তার ভোটারদের হাতেও অপশন কি? যারা বিএনপিকে ধরুন পছন্দ করে না, ভোট দিতে চায় না, তাদের হাতে আসলে কি ড্রেনের পানি, নালার পানি ছাড়া আর অপশন কি? ওই একই অবস্থা আবার? আমি যতদূর জানি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সম্ভবত বলা হয়েছে যে এই ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না।
সো অংশ নিতে গেলে তো কার্যক্রম করতে হবে, কার্যক্রম তো নিষিদ্ধ। হ্যাঁ, তো আমরা এখনো 8 মাস বাকি নির্বাচনের, বা 7 মাস বাকি। সো 7 মাস এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা হবে না, নির্বাচনে অংশ নিতে পারবে না। সুতরাং বাংলাদেশের মানুষের হাতে এখন মধ্যপন্থী থেকে শুরু করে এক্সট্রিম ডানপন্থী পর্যন্ত একটা অপশন আছে। এর বাইরে অপশন আছে আমাদের গণ অধিকার আছে, তারপরে গণসংহতি আছে, নাগরিক ঐক্য আছে, এই দলগুলো আছে। তারা কিছুটা লেফট উইং পার্টি, সো তার সেটাও অপশন আছে। বাসদ আছে, তারপরে আপনার প্রিন্স ভাইদের যে পার্টি, আমি সিপিবি, এই মুহূর্তে নামটা বলতে পারি, সিপিবি, সিপিবি আছে, সিপিবি বাসদ এরা আছে, এই লেফট উইংটা আছে।